হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা এখনো পর্যন্ত অধ্যায় 13 অর্থাৎ ভেদ চ্যাপ্টারটির 6 দাগের অঙ্কগুলো পর্যন্ত করেছি। এই ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে এসো 7 দাগের অঙ্কতে। 7 অঙ্কটি বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারি করছে এ বি এর সাথে, তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস বি ভ্যারি এ মাইনাস বি। আমরা কি করলাম, যেটা দেওয়া আছে সেটা তোলার পরে ইকুয়ালস টু কে ইন্টু এ বি। কেন না, ভেদের নিয়ম প্রয়োগ করেছি এখানে। তাহলে কেটা কি? কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটাকেই আমরা লিখতে পারি কে ইন্টু টু এ বি। কেন না, টু টু কেটে গেলে যা ছিল তাই দাঁড়িয়ে যায়, তাই এইটাকে আমরা লিখতে পারলাম। এইবারই আমরা একটা কাজ করি, টু এ বিটাকে এই পারে নিয়ে এলাম, তাহলে বাই টু এ বি হয়ে গেল। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে ওপরে চলে যাবে টু এ বি প্লাস হবে, আবার নিচে হবে মাইনাস টু এ বি। দেখি কি বলছে, খেয়াল করে দেখো। টু এ বিটা ওপরেরটার সাথে প্লাস হয়েছে, আবার ওপরেরটা থেকে টু এ বিটাকে মাইনাস করেছি। একই রকমভাবে ডান দিকে টুটা উপরে প্লাস হয়েছে আর নিচেরটা হয়েছে মাইনাস। তাহলে যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি, সেটা পাশে লিখতে হবে। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। একই রকমভাবে নিচেরটা দাঁড়ায় এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, আর ডান দিকেরটা কে প্লাস টু ইন্টু কে মাইনাস টু। এইবারই আমরা যদি উভয় দিককে বর্গমূল করি তাহলে দাঁড়ায়, এটা দাঁড়ায় এ প্লাস বি, আর এটা এ মাইনাস বি স্কোয়ারটাকে উঠে যাচ্ছে, আর ডান দিকের এইটা দাঁড়িয়ে যায় কত? কে প্লাস টু কে মাইনাস টু। পাশে লিখব তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে পাই। এবারই একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এইটাকে কিছু একটা এম ধরে নিতে পারি, তাহলে ওটাকে এম ধরলাম। তাহলে এম ইকুয়ালস টু কে প্লাস টু কে মাইনাস টু এর রুট নট ইকুয়ালস টু জিরো, অ্যাজ কে নট ইকুয়ালস টু জিরো। যেহেতু কে জিরো নয়, তাহলে এই পুরোটাও জিরো হবে না। তাহলে আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি সমান এম ইন্টু এ মাইনাস বি। কোনাকুনি গুণ করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। তার মানে এর পরের লাইনেই আমরা লিখতে পারি এ প্লাস বি ভ্যারি এ মাইনাস বি। কেন না, আমরা ভেদের নিয়মে যেমনভাবে এখান থেকে এইটাকে লিখেছিলাম, ঠিক তার উল্টো নিয়মে এটাকেও লিখতে পারি। আমাদের এটাই প্রমাণ করবার ছিল, তাই প্রমাণিত। ওকে, চলো দেখা যাক পরের অঙ্ক কি বলছে। পরের অঙ্ক বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারি করছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে, প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারি এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা প্রথমেই করে নিই একটু। আমরা কি করলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে, সেটাকে আমরা ভেদের নিয়মে কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আকারে লিখেছি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার বাম দিকের এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটাকে এখানে নিয়ে এসেছি। এবারই আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করব। আমরা চাইছি এক্স বাই ওয়াই আকারে লেখা যায় কি না সেটুকু করতে। তাহলে আমরা এখন কি করব না, যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করব। এটা কি দাঁড়াবে, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, ব্র্যাকেটে আমরা যোগভাগ প্রক্রিয়া লিখে দেব। এখান থেকে দেখো ওয়াই কিউব বাদ পড়ে আর এক্স কিউব বাদ পড়ে যায়, তাহলে টোটাল থেকে যায় টু এক্স কিউব আর টু ওয়াই কিউব। এইটা যা ছিল তাই দাঁড়ায়, টু বাদ। তাহলে এপারে পড়ে আছে এক্স কিউব বাই ওয়াই কিউব। আমরা যদি থার্ড রুট করি, ঘনমূল বের করি, তাহলে দাঁড়ায় এটা, তাহলে এক্স বাই ওয়াই দাঁড়ালো থার্ড রুট অফ রুট ওভার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এইটাকে আমরা এম ধরছি, যেখানে এম ইকুয়ালস টু থার্ড রুট অফ কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান
নট ইকুয়ালস টু 0 অ্যাজ কে নট ইকুয়ালস টু 0 হয়েছে। এবার একটা জিনিস একটু খেয়াল করো, আবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করি এক্স প্লাস ওয়াই, তার মানে এটা দাঁড়িয়েছে এক্স বাই ওয়াই সমান এম। এইবারই আমরা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে দিলাম, তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা দাঁড়ায় এম প্লাস ওয়ান। কেন ওয়ান? না এম এর তলায় কিছু নেই মানে ওয়ান আছে। আমি ডান দিকেরটাকে এন ধরছি, কেন? না যেখানে এন সমান এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, তাহলে এটাও নট ইকুয়ালস টু 0। কেন? না যেহেতু এম নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটার মানেটাই তো দাঁড়ায় এক্স প্লাস ওয়াই কার সাথে ভ্যারি করছে? এক্স মাইনাস ওয়াই এর সাথে ভ্যারি করছে। তাহলে আমার যা প্রমাণ করতে দেওয়া ছিল সেটুকু প্রমাণ করে ফেললাম। চলো দেখা যাক পরের অঙ্ক কি বলছে। পরের অঙ্ক হচ্ছে একটা কথার অঙ্ক, যেখানে বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। এখানে 3টে জিনিস আলাদা আলাদাভাবে বলা আছে: কৃষকের সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ। আমরা প্রথমে কৃষক আর দিন এর মধ্যে ভেদের কি সম্পর্ক সেটুকু বের করি। খেয়াল করো, তখন জমিটা ফিক্সড বা স্থির ধ্রুবক, আমরা যৌগিক ভেদের উপপাদ্যতাই পড়েছি। তাহলে 15 জন কৃষক যদি 5 দিনে 18 বিঘা চাষ করতে পারেন, কৃষকের সংখ্যা কম বা বাড়লে যদি আমি বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি আরও শেষ হয়ে যাবে কাজটা, কেননা বিঘা স্থির, তাহলে 5 দিনের জায়গায় কম দিনে হয়ে যাবে। আবার যদি 10 জন করে দিই কৃষকের সংখ্যা, তাহলে 5 দিনের জায়গায় আরও বেশি দিন সময় লাগবে। তাই খেয়াল করো, কৃষকের সংখ্যা ও দিনের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, মানে তাদের মধ্যে ব্যস্ত ভেদ রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? কৃষক ব্র্যাকেটে কে লিখলাম, কেন? কৃষকের কে ভ্যারি করছে কার সাথে? না 1/দিন, দিনটাকে আমি ডি ফর ডে লিখলাম, তাহলে কে ভ্যারি করছে 1/ডি এর সাথে। আবার একটা জিনিস ভাবো, আমি যদি দিন সংখ্যাটা ফিক্সড রাখি তাহলে 15 জন কৃষক 5 দিনে যে কাজ করতেন যদি 20 জন করি তাহলে অনেক বেশি কাজ হবে, 18 বিঘার জায়গায় তখন বেশি জমি চাষ হবে, তাই এটা সরল সম্পর্ক। তাহলে আবার সেই জিনিসটা আমরা লিখলাম, কৃষককে ভ্যারি করছে কার সাথে? না বিঘা বা জমির পরিমাণ। আমি কিছু একটা বি লিখলাম যেটাকে ব্র্যাকেটে আমরা ধরে নিচ্ছি, কেননা বারবার কৃষক, দিন, জমির পরিমাণ এভাবে লেখা সম্ভব নয়, তাই আমাদেরকে সিম্বল আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই দুটোকে যদি আমরা যৌগিক ভেদের নিয়মে এক জায়গায় লিখতে চাই তাহলে আমরা বলতে পারি কে যেহেতু 1/ডি এর সঙ্গে ভ্যারি করছে, তাহলে কে ভ্যারি b/ডি, এটা লেখা যায়। যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করেছি। এখানে দেখো কে 1/ডি এর সাথে ভ্যারি করছে, আবার কে ভ্যারি করছে বি এর সাথে, তাই তাদেরকে মিক্স করলাম, বি ইন্টু 1/ডি, তার মানে b/ডি। আচ্ছা, তাহলে কি জিনিস দাঁড়ালো? কে ইকুয়ালস টু কিছু একটা এম b/ডি, যেখানে এম হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার প্রথম কেস যেখানে আমার এই এম এর মানটাকে বের করতে হবে, তাহলে এম এর মান বের করবার জন্য আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে দিই। তাহলে কে হচ্ছে কত এখন? 15 জন, তাহলে 15 ইকুয়ালস টু এম ইন্টু বি, বি মানে হচ্ছে গিয়ে জমির পরিমাণ, বিঘার বি, তাহলে 18/ডি, দিন হচ্ছে 5। তাহলে এম কত দাঁড়ায়?
এম সমান 15 গুণ 5/18, তাহলে 3 6 18, 3 5 15, তাহলে দাঁড়ায় 25/6। বেশ, এবারই আমরা এম পেয়ে গিয়েছি। পরের বারটায় দেখো কৃষকের সংখ্যা দেওয়া আছে, জমির পরিমাণ দেওয়া আছে, কিন্তু দিন বলা নেই, দিন মানে ডি বলা নেই, বের করতে হবে। তাহলে অতএব এখানে কে এর মান হচ্ছে গিয়ে কে কতজন, না 10 জন। এম কত তুমি বের করেছো, 25-এর 6 এম এর মান, গুণ বি মানে বিঘার পরিমাণ, সেটা 12, আর ডি মানে দিন কত তুমি জানো না, 6 2 12, একটু কাটাকুটি এখানেই করে নিলাম। তাহলে ডি সমান আমরা বলতে পারি 25 গুণ 2/10, তাহলে 2 5 10, 5 5, তাহলে ডি এর মান কত বেরোলো, ডি এর মান বেরোলো 5। তার মানে আমাদের দিন সংখ্যা বের করতে বলেছিল, দিন সংখ্যা কত বেরোলো, 5, ওটাই হলো আমাদের আনসার। অতএব দিয়ে অবশ্যই লিখে দেবে। এরপরে চলে যাই পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1/2 মানে 1/2, 2 এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তাহলে প্রথম জিনিসটা কি বলেছে, গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তনকে আমরা বড় হাতের ভি ধরছি, ভলিউমের ভি থেকে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের, গোলকের ব্যাসার্ধ তার ত্রিঘাত, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাত মানে কিউব, ব্যাসার্ধটাকে আমরা ছোট করে আর ধরলাম, ছোট আর। তাহলে কি জিনিসটা দাঁড়ালো, অতএব ভি ভ্যারি করছে আর কিউবের সাথে, এইটা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে আমরা বলতে পারি ভি সমান কে আর কিউব, কে সমান অশূন্য ধ্রুবক। এবার তিনটে আলাদা আলাদা গোলককে গলিয়েছে, তিনটে গোলকের খেয়াল করো ব্যাস বলা আছে, ব্যাসার্ধ নয়, ব্যাস তিনটে আলাদা আলাদা। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে, আমি সেটাকে V1 ধরছি। প্রথম গোলকের আয়তন কত, না V1, সেটা কি আমরা সূত্র জানি, ভি সমান কে আর কিউব, এখানে বের করেছি। তাহলে কে ইন্টু এখানে ব্যাসার্ধ কত হবে, না এর ব্যাস দেওয়া আছে 1/1/2, তার মানে 1/1/2 মানে হচ্ছে 3/2, তার অর্ধেক, তার মানে সেটা দাঁড়াচ্ছে 3/4, তার হোল কিউব। আমার এই মুহূর্তে ক্যালকুলেশন না করলেও হবে। তাহলে প্রথম গোলকের আয়তন কত, V1 পেলাম এইটা। দ্বিতীয় গোলকের আয়তন, সেটা কত, না V2। V2 সেটা কিভাবে বের করছি, সেটাও একই রকমভাবে কে ইন্টু, এখানে দেখো দেওয়া আছে 2, তার ব্যাসার্ধ, ব্যাস, তার মানে তার ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক মানে হাফ, তার কিউব। তাহলে V2 কত দাঁড়াচ্ছে, কে ইন্টু 1 কিউব। তৃতীয় গোলকের আয়তন V3 যদি আমরা ধরে নিই, তাহলে সেটা বেরোবে কে ইন্টু, এটা দেখো 2/1/2 মানে 2 2 4 1 5/2, তার ব্যাস, তাহলে হবে 5/4, তার হোল কিউব। তাহলে আমরা তিনটে গোলকের আলাদা আলাদাভাবে তিনটে আয়তন বের করতে পেরেছি। এবার তাহলে মোট আয়তন কত, মোট আয়তন যদি এই সূত্রের কথা ভাবি আমরা, তাহলে মোট, তাহলে তিনটেকে গলিয়ে একটা বড় গোলক বানিয়েছে, তাহলে বড় গোলকের আয়তন সেটা কত,
না, এই যে তিনটে পেয়েছি, তাহলে তাদের যোগফল V1 প্লাস V2 প্লাস V3, তিনটের যোগফল। এবার V1 কত, না V1 বলছে কে, আচ্ছা 3/4 হোল কিউব, V2 বলছে 1 হোল কিউব, আর V3 বলছে 5/4 হোল কিউব। তিনটেতেই কে ছিল, আমি কেটাকে কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপরে আমাদেরকে বের করতে বলেছে গোলকের ব্যাস। তাহলে ব্যাস বের করবার আগে আমরা ব্যাসার্ধ যদি বের করে নিই, তাহলে তার ডবল হবে গিয়ে ব্যাস। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। আমরা জানি কি ভি সমান কে আর কিউব, আবার ভি মানে নতুন যে বড় গোলকটা পেয়েছি তার আয়তন কি পেয়েছি, কে ইন্টু এইটার কিউবের তিনটের যোগফল সমান কে আর কিউব। এবার একটা কাজ আমরা করতে পারি, দুদিকের কেটা গুণ আছে, আমরা বাদ দিয়ে দিলাম। এইটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে 27/64 প্লাস 1 প্লাস 125/64 সমান আর কিউব। এবার দেখো যোগ করে দিই, এইটা যোগ করলে দাঁড়ায় হচ্ছে 216, 64 নিচে আছে। কাটাকুটি করব আমরা, 2 দিয়ে যদি কাটি 108, 32, 54, 16, 8, 27, আর কাটে না, 3 বার 2 দিয়ে কেটেছি, তাহলে আর কিউব বেরোলো 27/8। তার মানে আর কত, থার্ড রুট অফ এটা করলে দাঁড়ায় 3/2। আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ, অতএব বড় গোলকের ব্যাস কত, 2r সমান 2 ইন্টু 3/2 সমান 3 সেমি। এই গেল আমার উত্তর। এরপরে আমরা 10 দাগের অঙ্কটা করব। 10 দাগের অঙ্কে কি বলছে, y দুটি চলের সমষ্টির সমান। আচ্ছা, তার মানে আমাদেরকে বলা আছে কি না, y দুটো চল a আর b তাদের সমষ্টির যোগফল। বেশ, যার একটি মানে এই দুটোর কোনো একটা x এর সাথে সরল ভেদে আছে, আমি ধরে নিচ্ছি a x এর সাথে সরল ভেদে আছে, ও অন্যটি x চলের সাথে ব্যস্ত ভেদে আছে, তার মানে আরেকটা b x চলের সাথে ব্যস্ত ভেদে আছে। এই হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে। এবার কিছু কন্ডিশন দেওয়া আছে, x সমান 1 হলে y -1 এবং x 3 হলে y 5, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আমরা এখান থেকে লিখতে পারি a সমান k1x, এখান থেকে লিখতে পারি b সমান k2/x, যেখানে k1 k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে y কি দাঁড়ালো, a আর b এর জায়গায় k1x k2/xটাকে বসিয়ে দিই, তাহলে y দাঁড়ালো এই হয়েছে। এবারই একটা জিনিস বলেছে, x সমান 1 হলে y -1, তাহলে x এর জায়গায় 1 এবং y এর জায়গায় -1 বসিয়ে প্রথম সমীকরণটাকে বের করি। তাহলে y -1, x1 বসিয়ে দিলে k1 ইন্টু 1 প্লাস k2, তাহলে কি দাঁড়ায়, -1 ইকুয়ালস টু k1 প্লাস k2। আমি এটাকে একটু সহজ করে সাজিয়ে লিখলে k1 প্লাস k2 ইকুয়ালস টু -1। এইটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। হয়েছে। এরপরে আবার বলেছে x3 হলে y5, তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসাই, তাহলে 5 সমান k1 ইন্টু 3 প্লাস k2 ইন্টু 3। এইটাকে যদি সরল করি তাহলে দাঁড়ায় 3, এটা 3 3 9 k1 প্লাস k2। ওকে, পরের পৃষ্ঠায় আমি জাস্ট কোনাকুনি গুণ করেছি, তাহলে 15 হয়েছে সমান 9 k1 প্লাস k2। তার মানে এই জিনিসটা দাঁড়াচ্ছে। আর 1 নম্বর সমীকরণটা কি ছিল না, k1 প্লাস k2 সমান -1, এটা ছিল 1 নম্বর। আমরা যদি এবারে একে সমাধান করি শুধুমাত্র অপনয়ন পদ্ধতিতে, তাহলে k2 মিলে গিয়েছে এর সমীকরণের সহগগুলো, তাহলে এই হচ্ছে গিয়ে আমার
এটা বিয়োগ করলে হয় 8k1, এটা বাদ পড়ে যাচ্ছে, এটা হচ্ছে 16, তার মানে k1 দাঁড়ায় কত 2, 16/8, তার মানে 2। আবার k1 প্লাস k2 সমান -1, এটা জানি, এখানে 2 প্লাস k2, 2 কেন, k1 এর মান পেয়েছি 2, তাই তাহলে k2 এর মান দাঁড়ায় -3। আচ্ছা, আমরা তাহলে y আর x এর সম্পর্ক, তাহলে y কি পেয়েছিলাম আমরা, y জানতাম আমরা k1x প্লাস k2/x, এইটা জানতাম। এবার k1 এর জায়গায় k1 এর মান বসিয়ে দাও 2x, আর k2 এর জায়গায় -3, যেটা কিনা তাহলে দাঁড়ায় y সমান 2x - 3/x। এইটা হলো y আর x এর নির্ণেয় সম্পর্ক। আর আমার অঙ্ক এখানেই শেষ। বেশ, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।